প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই তোমাদের জন্য রইল 2021 সালের শুভেচ্ছা। আর এই কথাটা না বলে পারছি না, আমার মনে হচ্ছে যে এটা আমার জন্য অনেক বড় একটা দুর্ভাগ্যের ব্যাপার যে এই বছরের শুরুতেই তোমাদের সাথে যে ইন্টিমেসিটা পরিচয়টা আমাকে অনলাইনের মাধ্যমে হতে হচ্ছে। এখন এই পরিস্থিতিতে এটা ছাড়া আর কোনো উপায় নেই। তবু তো সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমাদের জন্য এই একটা মিডিয়া অন্তত পক্ষে ছেড়ে দিয়েছে, যা থেকে আমরা আর কয়েকটা বছর আগেই যদি এই ঘটনা ঘটতো তাহলে হয়তো আমরা এই সুযোগটাও পেতাম না। এখন আমাদের প্রযুক্তি অনেকটা এগিয়ে এসেছে বিধায় আমরা এই মিডিয়ার মাধ্যমে যে তোমাদের এতটুকু কাছে আসতে পেরেছি, আমি সেই জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই, তোমরাও জানাবে আশা করি। আর দুর্ভাগ্য এই জন্য বলছি যে আমার কাছে মনে হয় যে এই যে অনলাইনের মাধ্যমে যে তোমাদের সাথে যে যোগাযোগটা, সেটা আসলে আর্টিফিশিয়াল। মানে অতটা একটা ক্লাসে একটা কাছে থাকলে, তুমি আমার কাছে থাকলে আমাদের মধ্যে যে ন্যাচারাল রিলেশনটা তৈরি হয়, যে আন্তরিকতা তৈরি হয়, সেটা এই মিডিয়ার মাধ্যমে সম্ভব না। তো যাই হোক, তারপরেও আমাদের উচিত যে আমাদের যে কোনো পরিস্থিতিতে আমাকে এখন স্বাভাবিকভাবে মেনে নেওয়াটাই উচিত। ওই যে একটু আগে বললাম যে আমাদের জন্য এই সুযোগটা যে সৃষ্টিকর্তা ছেড়ে দিয়েছে, এটাও আমাদের জন্য অনেক কিছু। আমাদের মতো দেশের প্রেক্ষাপটে আমরা তো এখনো অতটা উন্নত হইনি, তো সেই জন্য তার কাছে ধন্যবাদ রইল। আর আমার সাথে সাথে তোমরাও প্রার্থনা করবে যেন আমরা খুব তাড়াতাড়ি, এখন একটা সুযোগ তৈরি হচ্ছে মনে হচ্ছে আস্তে আস্তে, খুব তাড়াতাড়ি আমরা ন্যাচারাল ক্লাসরুমে, যে ন্যাচারাল স্কুলের যে আনন্দ মজা বা মাঝে মাঝে কষ্ট পাওয়া, টিচারের বকা দেওয়া, টিচার আদর করা, এই জিনিসগুলো যেন তোমরা খুব তাড়াতাড়ি পাও। আর আমরাও যেন তোমাদেরকে খুব তাড়াতাড়ি কাছ থেকে দেখতে পাই, কাছ থেকে বুঝতে পারি। কারণ একটা টিচার ক্লাসে তোমার চেহারা দেখলে যতটা, এখন তোমরা আমার কেউ সামনে নেই, আমি ভেবে নিচ্ছি তোমরা আমার সামনে নেই, কিন্তু আমার মনে হয় একজন শিক্ষক সেটা ক্লাসের স্টুডেন্টের চেহারা দেখে বুঝতে পারে যে আমার কোন লাইনটা দ্বিতীয়বার বলা উচিত। একটা পড়া পড়াতে গেলে যে লাইনটা বুঝতে পারছো না, যে এই সুযোগটা কিন্তু এখন আমরা পাচ্ছি না, তারপরেও যেটুকু পেয়েছি সেটাও অনেক। তো সেই জন্য তোমাদের কাছে প্রথমে অনুরোধ রইল, তোমরা অন্তত পক্ষে বাসায় কে কতটুকু পড়াশোনা করছো আমি জানি না, চেষ্টা করবে অবশ্যই করতে, কারণ আমাদের পরিস্থিতির সাথে মানায় নিতে হবে, এটাই হচ্ছে বড় শিক্ষা। তো সেই জন্য অন্তত পক্ষে স্কুলের যে অনলাইন ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলো যদি তোমরা দেখো কন্টিনিউ, তাহলে তোমাদের অবশ্যই কিছু না কিছু লাভ হবে। কারণ স্কুলটা সম্পর্কে তো কিছুই জানো না, টিচারদেরকেও ছিল না। তো টিচারদেরকে চেনার জন্য হলেও তো ক্লাসটা দেখতে হবে প্রথমে, তারপরে তো আমরা যখন ক্লাস খোলার সুযোগ হবে অবশ্যই আমরা সামনে আসবো, আমাদের পরিচয় হবে, আরো অনেক কথা হবে। কারণ শুধুমাত্র পড়াশোনা করার জন্য আমরা স্কুলে আসি না, পড়াশোনা করার জন্য তো পড়াশোনাটা এখনো বাসায় বসে বসে আবু করায়, বা টিচার আছে, প্রাইভেট টিচার কাছেও অনেকে পড়ো, তো সেটা দিয়ে যদি শুধু হতো তাহলে আর এই শিক্ষা প্রতিষ্ঠানের দরকার ছিল না। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য এত অবস্থই, তাহলে আর এটার প্রয়োজন ছিল না। অবশ্যই এই প্রতিষ্ঠানের গুরুত্বটা কত এখন আমরা এই পরিস্থিতিতে আরো বেশি বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারছো, আর তোমাদের যারা প্যারেন্টস আছে তারাও বুঝতে পারছে। আসলে সেটা হচ্ছে একটা স্কুলটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান, শুধু স্কুল বলবো না, এখানে একটা ডিসিপ্লিনের ব্যাপার। একটা শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মানুষের পার্থক্যটা আমরা কিভাবে বুঝতে পারি বলতে পারবে? ধরো তারা একই ড্রেস আপ করে আসছে, একই পোশাক পরে আসছে, তারপর আমরা কখন বুঝতে পারি যে কার মধ্যে শিক্ষা আছে? আমি শুধু বই পড়ার শিক্ষার কথা বলছি না, এর সাথে রিলেটেড শিক্ষা তো আমরা পরিবার থেকেও অনেক কিছু পাই, কিন্তু কার পারিবারিক শিক্ষা ভালো, বা কে কোন ফ্যামিলি থেকে আসছে, কে কতটুকু পড়াশোনা করেছে, একই ড্রেস আপ করা সত্ত্বেও সেটা একমাত্র বের করা যায় তার আচরণের মাধ্যমে। ঠিক আছে, আচরণ কথাবার্তা, তোমার ভদ্রতা, তোমার বিনয়িতা, এইসব দেখলেই বুঝতে পারি আসলে কে কোন ফ্যামিলি বিলং করছে, কার শিক্ষাটা কত ভালো। ফ্যামিলি পরিবার বলতে আমি এখানে গরিব ধনী বুঝাচ্ছি না, গরিব ধনীর সাথে টাকা পয়সার সাথে শিক্ষার সেরকম কোনো সম্পর্ক নেই। তো এই যে শিক্ষা, এই যে ডিসিপ্লিন, এর অনেকটা নির্ভর করে বিদ্যালয়ের উপর, এই প্রতিষ্ঠানের উপর, যে ডিসিপ্লিনটা আমাদের সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়। মানুষের জীবনটাই ডিসিপ্লিন। এই জন্য আমরা মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ কেন? সৃষ্টিকর্তার সৃষ্টি তো অনেক আছে,
আমরা শ্রেষ্ঠ শুধুমাত্র এই আমাদের আচরণের জন্য। আর এটা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে প্রতিষ্ঠান। প্রথম মাধ্যম হচ্ছে পরিবার, আর এরপরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তারপর তোমাকে সারা জীবন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষাগুলো তুমি নিয়ে যাবে, এগুলো তোমাকে সারা জীবন তোমাকে টেনে নিয়ে যাবে। যে যত ভালো শিক্ষা অর্জন করতে পারবে সে জীবনে তত সফল হবে, এটা বলতে পারি আমি একজন শিক্ষক হিসেবে। যেমন ধরো যে তুমি অনেকে ভাবে আবার স্কুলে আসলে এই তো ঝামেলা, স্কুল ড্রেস পড়তে হয়, এই ডিসিপ্লিন, কথা বলা যাবে না, এটা করা যাবে না। আসলে ডিসিপ্লিন শুধু স্কুলেই নয়, ডিসিপ্লিন কিন্তু তোমার পরিবারেও আছে। তোমার পরিবারের কি বাসায় কি তুমি যা খুশিটা করতে পারো? কখনোই না। সেখানেও তোমার কিছু নিয়ম নির্ধারিত থাকে যেটা বাবা মা তোমাকে ফিক্স করে দিয়েছে বা গুরুজনরা তোমাকে শিখিয়েছে। ওখানেও একটা ডিসিপ্লিন তোমাকে মেনটেন করতে হয়। আমরা শুধু মনে করি যে স্কুলেই খালি নিয়ম কানুন, আসলে কিন্তু তা না। হয়তো পরিবার থেকে স্কুলের ক্লাসরুমের পার্থক্যটা কি হয়, সেখানে তোমার নিয়মগুলো একটু ফ্লেক্সিবল, মানে আছে একটু না মানলেও মা অত কিছু বলতেছে না, কিন্তু টিচারের সামনে টিচারের কথা শুনলেই হবে, এইখানে একটু পার্থক্য আছে। কিন্তু ডিসিপ্লিন জীবনের প্রত্যেকটা জায়গায় তুমি শেষ পর্যন্ত যে গন্তব্যে পৌঁছাতে যাও, সেখানে যে ডিসিপ্লিনগুলোর প্রয়োজন হবে সেই শিক্ষাটাই এই বিদ্যালয়ের মাধ্যমে তোমরা পেয়ে যাও। ঠিক আছে? তো আজকে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমরা একটু, যেহেতু আমাদের মানে একটু পড়াশোনাও শুরু করতে হবে, আবার আজকে প্রথম ক্লাস, আমাদেরকে তো দেখি না, চিনি না, এখনো কি কথা বলবো। তারপরেও যেটুকু বলছি এটাই নিজের মধ্যে ধারণ করো, কারণ তোমরা স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে আসছো, কিন্তু প্রাইমারি স্কুলেও প্রায় 1 বছর ধরে তোমরা পড়াশোনার সাথে স্কুলের সাথে কিন্তু ডিটাচ, এই বৈশ্বিক মহামারীর কারণে। তো সেই জন্য আমার মনে হয় তোমরা যখন আমার মানে ক্লাসে আসবে, তখন তোমাকে ধরে নিতে হবে যে তুমি আবার নতুন করে বিদ্যালয়ে ভর্তি হয়েছো, মানে 5 পর্যন্ত পড়ে আসছো। আগের বছর থেকে তো এটা ভাবতাম, এখন আর সেটা ভাবা যাবে না। অনেক কিছু তোমাদেরকে অনেক কথা বলবো, আনন্দের মাধ্যমেই আমরা শিখবো, আদান প্রদান করবো। অনেকদিন বন্ধুদের সাথে মেলামেশা হয় না, আমার মনে হয় যে এই যে মেলামেশার যে একটা শিক্ষা ছিল, এটাও আস্তে আস্তে ভুলে গেছে। এই প্র্যাকটিসগুলোও শুধুমাত্র সম্ভব শ্রেণীকক্ষে। এই জন্য আমরা যে যার ধর্মমতের সৃষ্টিকর্তাকে কাছে শুধু প্রার্থনা করবো যেন আমরা স্বাভাবিক পরিস্থিতিতে তাড়াতাড়ি খুব চলে আসতে পারি, নাহলে আমাদের জীবনটা মানে অগোছালো হয়ে যাবে। আমি বলছি না এটা নেগেটিভ, তারপরেও মানে মানে ডিসিপ্লিনটা থেকে আমরা অনেকটা দূরে চলে আসছি, এটা আমি আমার নিজের ঘর থেকেও বলছি। তো সেই জন্য এই কথা বলছি বারবার। আর পড়াশোনা তো সাথে থাকবেই। তো প্রথমত এখন আমি একটু পড়ায় যেতে চাচ্ছি, মানে আজকে তো প্রথম ক্লাস, বেশি কিছু করে ফেলবো তা বলছি না, তবে একটা বইয়ের সাথে পরিচিত হওয়া দরকার। আমি তোমাদের ইংরেজি ক্লাস করবো, ফার্স্ট পেপার। তো এই তোমাদের বইটার নাম জানো? স্কুলে যখন ভর্তি হয়েছিলে তোমাদেরকে 4টা বই দেওয়া হয়েছে, এখন সবগুলো বই পাও নাই। তো এর মধ্যে ইংলিশ ফর টুডে একটা বই ছিল। এই দেখো, প্রথমে বই খুলে পড়ালেখা শুরু করে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, এই যে বারবার সৃষ্টিকর্তাদের আমাদের মানে এতদিন যেন তো তোমরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম পরীক্ষা দিতে দিতে, পরীক্ষা মানে পড়ালেখা মানেই পরীক্ষা দেওয়া, এটা একটা নীতি। যে যত ভালো স্টুডেন্টই হোক না কেন, পরীক্ষা শব্দের মধ্যে নীতি নাই এমন কেউ নেই। স্টুডেন্ট বলে না, যে কোনো মানুষ। এখন যদি আমাকেও বলে আমার একটা কোনো কারণে আমার একটা পরীক্ষা নেওয়া হবে, তাও আমি ভয় পাবো। তো হয়তো বা সৃষ্টিকর্তা আমাদের এই ভয়টা থেকে কিছুদিনের জন্য হলেও মুক্তি দিতে চেয়েছে, সেই জন্য পরীক্ষা হয় না। তো এইটাকে এত নেগেটিভ দৃষ্টিতে দেখার কোন কারণ? পড়ালেখা মানে, শিক্ষা মানে শুধু পরীক্ষা দিতে হবে এমন না, আনন্দের মাধ্যমে শেখাটাই হচ্ছে শিক্ষা। ওই যে বলছি আচরণটা, আমার কাঙ্ক্ষিত আচরণ যেগুলো, এই আচরণ শিক্ষাটাই হচ্ছে আমার শিক্ষার মূল উদ্দেশ্য। পরীক্ষা দেওয়াটা আমার শিক্ষার মূল উদ্দেশ্য নয়। ঠিক আছে? তো এই জন্য পরীক্ষার কথা বাদ, মনে করো যে আমরা পরীক্ষা যখন আসবে তখনই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা অনেক মেসেজ পাবে স্কুলে, সেই জন্য ক্লাসগুলো ভালো করে দেখবে। এখন আমরা শিখার জন্য শিখবো, পরীক্ষার জন্য না। পরীক্ষা পরে, যখন পরীক্ষা আসবে তখন দেখা যাবে। ক্লাসগুলো যখন হয়, যেটুকু সময় হয় ডিউরেশন মেনে এই ক্লাসগুলো তোমরা করবে। এটা আমার তোমাদের মানে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। সব স্টুডেন্টরাই টিচারের কথা শুনে, এটা আমার একটা বিশ্বাস। কিন্তু তোমরা আমার কাছে নাই, যখন যদি আমরা আমার কাছে আসতে, তখন আমি আরো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতাম যে আমার স্টুডেন্টরা আমার কথা শুনবে, আমি যা বলবো তাই। এখন আমি এই অনলাইনের মাধ্যমে তোমাদের কাছে এই রিকোয়েস্টটাই করছি। এই যে বইটা দেখালাম ইংলিশ ফর টুডে, অনেক সময় তোমরা
যে আমরা বলি ক্লাসে বা কোথাও শুনতে পাও ইএফটি, তো অনেকেই আছে যে ইএফটি কে এটা বুঝতে পারে, বলতে পারে না, কিন্তু দেখা যায় যে সে ক্লাসের ফার্স্ট বয় বা সেকেন্ড বয় 1 থেকে 10 এর মধ্যে কোথাও আছে, সে তাকে ভালো স্টুডেন্ট বলে মানে বুঝাতে চায়। আসলে আমাদের খুঁটিনাটি বিষয়, শেখার বিষয়গুলো জানতে হবে। ইএফটি মানে ইংলিশ ফর টুডে, ই দিয়ে হয় ইংলিশ আর এফ দিয়ে ফর টুডে, এটা হচ্ছে তোমাদের টেক্সট বুক। আরেকটা শব্দ শুনতে পাও এনসিটিভি। এখন তো এই ফেসবুকের কারণে বা এই পরিস্থিতির কারণে আমাদের বারবার শুনতে হচ্ছে এনসিটিভি সিলেবাস, এনসিটিভি এটা বলেছে। এনসিটিভিটা কি, এনসিটিভি পূর্ণরূপ কি, সেটাও কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে, সেটাও তোমরা দেখো না বা বলতে পারো না জিজ্ঞেস করলে এনসিটিভি কি। এনসিটিভি বুঝে, কিন্তু এনসিটিভি যদি বলি যে এটা পূর্ণরূপটা বলো তখন আর বলতে পারে না, যেটা তো কখনো দেখি নেই, যেটা তো কখনো বলে নাই। আসলে এই দেখো বইয়ে লেখা আছে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড, এটাই হচ্ছে এনসিটিভি, মনে থাকবে। প্রত্যেকটা বইয়ের মধ্যে এই কথাটা লেখা আছে। ইংরেজি বইয়ে তো ইংলিশ বইয়ে এই কথাটা লেখাই আছে, ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক। আর তোমরা আগেই বলছি যে প্রাইমারি স্কুল থেকেই হাই স্কুলে আসছো, এখন আমাদের আচরণের অনেক পরিবর্তন হবে, শেখারও অনেক পরিবর্তন হবে, পাঠদানের পদ্ধতি পরিবর্তন, প্রশ্নের পদ্ধতি পরিবর্তন। আজকে প্রথম দিনই এত কথা বললে ভয় পেয়ে যাবে যে হাই স্কুল মানে মনে হয় অনেক কঠিন, আসলে তা না। এখনকার বাচ্চারা অনেক আপডেট, আমি মনে করি অনেক মেধাবী সবাই, আমার কাছে কাউকেই মনে হয় না যে পোকা বা বুঝে না, মাথায় বুদ্ধি নাই। তো সেই জন্য কঠিন করতে কিছু নেই, এটা আরো সহজ। তবে তোমাকে পড়াশোনাটা রেগুলার করতে হবে, মনোযোগ দিতে হবে, সারাদিন করতে হবে তা, কিন্তু এমন যেন দিন যেমন এমন 5-6টা দিন যেন শুধু শুধু চলে না যায় যে আমি বই করলাম না। কারণ যেহেতু আমি এখন স্টুডেন্টের প্রধান কাজে আমার তো চাকরি করা, ব্যবসা করা, টাকা পয়সা উপার্জন করা, এরকম কিছু আমার বাবা মা তোমাদের বাবা মা কারো চাপায় দেয়। সেজন্য পড়ালেখা থেকে ডিটাচ হওয়া যাবে না। স্কুল বন্ধ থাক বা খোলা থাক, স্কুল যখন খুলবে তোমাকে এটা ভাবা যাবে না স্কুল বন্ধ, আমার এখন আর কোনো পড়ালেখা নেই, বা এটাও ভাবা যাবে না স্কুল বন্ধ এর জন্য 48 ঘন্টা পড়তে হবে, সেটাও আমি বলছি না। কিন্তু একটা নির্ধারিত সময় ফিক্স করে নিবে, যেটা মানে এমন কোনো দিন যেন কোনো বিশেষ কারণ ছাড়া যে আমি যেন পড়াশোনা থেকে ডিটাচ না হয়ে যায়, কারণ আমাকে শিখতে হবে। তো এই যে আমরা কি শিখলাম, তোমার এই যে ফার্স্ট পেপার বইয়ের যে টেক্সট বুকটা আছে সেটার নাম হচ্ছে ইংলিশ ফর টুডে, আর এটা এনসিটিভি কর্তৃক প্রদত্ত। এনসিটিভি মানে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড, ওকে। এরপর বইয়ের এই টেক্সটটা হলো এখানে দেখো, এই বইটা কে লিখেছে, কে এডিট করেছে, সবকিছু এখানে বিস্তারিত লেখা আছে। কিন্তু কেউ জিজ্ঞেস করলে বলতে পারবে না, এটা বোকা বোকা হয়ে যায় না। তোমরা তো এখন অনেক কিছু, পৃথিবীর অনেক কিছু জানো, আমার মনে হয় যে এত কিছু আমিও জানি না, মানে সেটা হচ্ছে ইন্টারনেটের কারণে। নিজের বইটা সম্পর্কে যদি না জানলাম সেটা বোকা বোকা কথা হয়। তো এই কারণে তোমরা এই বইটা খুলে বইটা কে লিখেছে, কে রিকোয়েস্ট করেছে, কে এডিটর, এই সবগুলো জিনিস একবার দেখে নিবে, ওকে। এরপর দেখো আমরা লেসন 1 এ যাচ্ছি। এখানে একটা খুব মজার লেসন, যেটা আমি ক্লাসে পড়াতে মানে সামনাসামনি পড়াতে খুব মজা পাই, কারণ একদম নতুন স্টুডেন্ট তখন মানে এইটার জন্য মানে বইটা তো বইগুলো তো আসলে বয়সের সাথে সময়ের সাথে মিলিয়ে মিলিয়ে তৈরি করেছে। যারা তৈরি করেছে তারা তো আরো অনেক কিছু চিন্তা ভাবনা করে তারা আমাদেরকে আরো জ্ঞানী বিধায় এই লেসনগুলো দিয়েছে তোমাদের বয়স উপযোগী। তো এই বই দিয়ে নিয়ে স্কুল, এটা কি তোমরা কি নতুন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে আসছো, একটা নতুন বিদ্যালয়ে নতুন জায়গায় আসলে আমাদের যে এক্সাইটমেন্ট, উত্তেজনা, এই কথা কেউ বলতে পারে না যে আমি নতুন জায়গায় গেলে আমি কোনো ভয় পাই না। ম্যাডাম ভয় না পাও, আনন্দ তো পাও, মানে একটা ফিলিংস হয়, এটাকেই বলা হয় এক্সাইটমেন্ট। এটাই আমরা এই লেসনটাতে দেখব। এর আগে ওইটাতে যাওয়ার আগে আমাদের এখানে দেখো একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে বইয়ের মধ্যে, যে মাই নেম ইজ ড্যাশ, আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, 11 years old, I have brown eyes। এগুলো কার সম্পর্কে বলছে? আই মানে কি? আমি, তাই না? আই মানে আমি, মানে আমার সম্পর্কে বলছি। তোমরা ক্লাস 5 এ তোমাদের এই পড়াটা আছে আমি জানি, একটা প্যারাগ্রাফ শিখেছো মাইসেলফ। এখন যেহেতু পরীক্ষা দাও নাই, অনেকটা থেকে মানে এটা থেকে অনেকে হয়তো বা ঠিকটা আছে, অনেকে বলবা যে না কোনো ব্যাপারই না, মাইসেলফ সম্পর্কে আমি অনেক কিছু করতে পারবো, অনেক কিছু লিখতে পারবো, এটাই খুব স্বাভাবিক। তারপরও এখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আছে
তোমরা সেটাকে অনুসরণ করে নিজের সম্পর্কে মাইসেলফ একটা প্যারাগ্রাফ খাতায় লিখে ফেলবে। এটা তোমাদের জন্য হোম টাস্ক রইল, ঠিক আছে? এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাদের ওই যে বলছি প্রশ্নের নমুনা। তোমরা তো এখন প্রশ্ন কি 6 এর প্রশ্ন কিভাবে হয়, অনেক হয়তো 5 এর বিভিন্ন ভাবে বিভিন্ন বাসায় আব্বু বলতেছে অনেক কঠিন 6 এর পড়া, ঠিক মতো পড়া। আসলে সেরকম কিছুই না। তারপরেও জানার জন্য বলছি এই টেক্সট বুকটা ভালো করে পড়লে তোমাদের আর ইংরেজি সম্পর্কে যে ডিটেইল আমাদেরকে শিখতেই হবে। যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে, আমরা বাইরে যাবো। শুধু বাইরে যাওয়ার জন্য না, এই যে মোবাইলটাকে চালাও সারাদিন, গেম, ফেসবুক, ইন্টারনেট, কিসের দরকার হয়? ইংলিশের দরকার। তো এইটাকে খোঁজ করা যাবে না, এটা আমাদের জীবনের সাথে মিশে গেছে। তুমি হায়ার এডুকেশনে যাও আর যেখানেই থাকো, একটা দোকানে একটা সামান্য চাকরি হয়েছে করে তাকে ইংরেজি জানতে হয়, কারণ হচ্ছে ওই প্রোডাক্টস গুলো যে বিক্রি করে সেটার উপরে লেখা ছিল কিন্তু ইংরেজি। তো এটাকে আপনি এড়াতে পারবেন। এই জন্য আমি বলতেছি এই বইয়েরই 108 পেজে অনেকে গাইড নিয়ে ব্যস্ত। এই বইয়ের 108 নাম্বার পেজে দেখবা একটা মডেল কোশ্চেন দেওয়া আছে। সেই প্রশ্নটার আদলেই তোমাদের প্রশ্ন হবে। এরপর তো আমরা কয়েকদিন পরে সিলেবাস তোমরা পেয়ে যাবে। তার আগে বলে দিচ্ছি যে যতদিন না পাচ্ছ, এই বইয়েরই 108 পৃষ্ঠায় যে প্রশ্নটা আছে মডেল কোশ্চেন দেখবা, সেই আদলে তোমাদের প্রশ্ন হবে। এখন হয়তো অনেকের ইন্টারেস্ট প্রশ্ন কিভাবে হবে ইংরেজি, এটা বুঝতে পারছি না। তো সেখানে দেখবা যে লিসেনিং আর স্পিকিং, এখানে একটা যেটা তোমরা প্রাইমারি পর্যন্ত পড়ে আসো নাই বা এটা সম্পর্কে জানো না। তো এই পরীক্ষাটা হবে 80 নাম্বারের, মানে তোমার রিডিং টেস্ট আর রাইটিং টেস্ট হচ্ছে তুমি দিবে 80 নাম্বার, আর বাকি কত থাকে 20। এই 20 একটা হচ্ছে লিসেনিং টেস্ট আর 10 হবে স্পিকিং টেস্ট। এই লিসেনিং আর স্পিকিং এ কিন্তু আমরা যত নিজেকে জাহির করতে চাই না কেন, যেহেতু আমরা বাঙালি, এখানে আমাদের একটু প্রবলেম থেকেই যায়। অনেকে দেখা যাচ্ছে অনেক ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করেছে, কিছু করতে পারে না, লিখতে পারতেছে উচ্চারণ করতে পারে না। তো এটা কেমন হয়ে যায়, কেমন বোকা হয়ে যায় না? তো সেই জন্য এটা এনসিটিভি কর্তৃক এটা ইউজ করেছে যে লিসেনিং স্পিকিং এর উপরে 20 নাম্বার থাকবে। লিসেনিং শব্দটার অর্থ মানে হচ্ছে শোনা, মানে তোমাকে শুনতে হবে। স্পিকিং শব্দটার মানে কি? বলা। ভালো করে ইংরেজিটা শুনে তোমাকে ইংরেজিতে বলতে হবে, কঠিন কিছু না। তোমরা যা পারো তোমাদের শ্রেণী অনুযায়ী, তোমার স্ট্যান্ডার্ড অনুযায়ী, তোমার বয়স অনুযায়ী যেটুকু শোনা যেটুকু বলা সেটুকুই। ওকে, এখন আমরা এই ফার্স্টে, যেহেতু আমাদের এই ফার্স্টে আমি অনলাইন হোক সামনে না হোক, অনলাইনে তো আজকে ফার্স্টে, তো এই লেসনটা আমরা একটু করে তোমাকে শোনাচ্ছি। তুমিও যে বললাম আগে কেন লিসেনিং আর স্পিকিং টেস্টের কথা বলে নিয়েছি, সেটা এই জন্য বলেছি যে শোনার অভ্যাস আগে শুনতে হবে। অনেকে আছে না শুনে ম্যাডাম আমি করবো, আমি পারি, এরকম না। আগে ম্যাম কি করছে এটা তোমাকে শুনতে হবে, উচ্চারণটা শিখতে হবে সুন্দর করে, কারণ ইংরেজি ভুল উচ্চারণ করো তাহলে কিন্তু সবাই আসবে। তো উচ্চারণটা যেন খুব সুন্দর হয় সেইভাবে তোমাকে রেডি হওয়ার জন্য আগে ম্যাম কি বলে কি পড়ায় সেটা শুনে তারপর তোমাকে বলতে হবে। তো এখানে আছে দেখো, my first day at the new school was interesting. I was going to school with my father in a rickshaw. We reached school after 15 minutes. My father said goodbye and left me at the school gate. I went in and found that everyone had gone to class. I walked into my classroom and found a seat. After some time, the teacher came and warmly greeted us. I found the students very friendly in my new class. এখানে কিছু নিউ ওয়ার্ডস আছে, এখানে বেশিরভাগ অর্থ তোমরা জানো। তারপরে আমি বলছি এটার মূল সামারিটা কি। মূল সামারিটা হচ্ছে তরুণ নামে একজনের যে ফার্স্ট স্কুলটার প্রথম দিনের যে অভিজ্ঞতাটা ছিল সেটা তোমার সাথে একটু শেয়ার করেছে। দেখো, মাই ফার্স্ট ডে এট দ্য স্কুল was interesting. দিনটা কি ছিল? উত্তেজনাকর। ইন্টারেস্টিং মানে কি? মজার। মানে এটা এখানে মজার বলতে ইন্টারেস্টিং এর ভিতরে কিন্তু অনেক সময় ভয়ও থাকতে পারে, আবার অনেক সময় আনন্দও থাকতে পারে। তো আমরা পজিটিভ দিক থেকেই দেখছি ইন্টারেস্টিং। এই শব্দটার মধ্যে পেন্সিল দিয়ে একটু আন্ডারলাইন করে রাখো। I was going to school with my father in a rickshaw. আমি স্কুলে যাচ্ছিলাম আমার বাবার সাথে কি দিয়ে? রিকশায় চড়ে।
প্রথম দিনের স্কুল খুব মজার। We reached school after 15 minutes. আমি স্কুলে পৌঁছে গিয়েছিলাম 15 মিনিটের মধ্যেই। My father said goodbye and left me at the school gate. যেহেতু হাই স্কুল অনেক বড় হয়ে গেছে, তো সেই জন্য বাবা কি করে নাই, স্কুলে ঢুকে নাই, তরুণের বাবা স্কুল গেটেই তাকে ছেড়ে দিয়েছিল এবং তাকে গুড বাই জানিয়েছিল। I went in and found that everyone had gone to school. আমি দেখছিলাম যে প্রায় সবাই কি করেছিল, স্কুলে ওই ক্লাসরুমে পৌঁছে গিয়েছিল, কারণ সে ঢুকার পরে দেখেছিল স্কুলে কেউ নাই। তুমি স্কুলে এসে গেটে ঢুকে দেখো যে সবাই যার ক্লাসরুমে পৌঁছে গেছে, তখন কেমন লাগবে? ভয় লাগে না একটু? এখন কিন্তু ম্যাডাম গেলে বোকা দিবে, তোমার দেরি হয়েছে কেন? তরুণের সেই সময়টা হয়ে গিয়েছিল, মানে তরুণের ফিলিংসটা সেরকম হচ্ছিল। তো সে ভয়ে ভয়ে কি করলো, I walked into my classroom and found a seat. আমি আমার শ্রেণীকক্ষে গেলাম এবং একটা আসনে বসলাম। After some time, the teacher came and warmly greeted us. এখানে আন্ডারলাইন করো, warmly, এটাও একটা নিউ ওয়ার্ড। warmly মানে উষ্ণভাবে, greeted us মানে যখন টিচার কি করে, খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে, কেমন আছো, ভালো আছো, তোমার নাম, তখন মনে যা ভয় ছিল সব চলে যায় না, সেরকম তরুণেরও হয়েছিল। I found the students very friendly in my new class. আরো ভালো লাগলো তরুণের যখন দেখলো যে তার ক্লাসরুমে যে বন্ধুরা ছিল তারাও খুব বন্ধুত্বপূর্ণ মনোভাব তাকে দেখাচ্ছিল। তো এখানে আমাদের কাজ হবে, আমরা যে নতুন ওয়ার্ড গুলো দাগ দিয়েছি সেগুলো সিমিলার ওয়ার্ড আমরা নিজেরা চেষ্টা করবো। এই জন্য আমি যা বলছি আর তুমি নিজে চেষ্টা করবে, এই জন্য বাসায় কারো কাছে নেওয়া যাবে না। এটা আমার রিকোয়েস্ট হইল, কারণ আমি জানি আমার বাচ্চারা অনেক ব্রিলিয়ান্ট, এইটুকু ইংরেজি ওরা জানে না, তাদের কাছে কোনো ব্যাপার না। আর বাকিটুকু যেটুকু জানে না তার জন্য আমি আছি। এরপরে দেখো ওয়ার্মলি অর্থটা কি বলেছি, গ্রেটেড, আর ওয়ার্মলি অর্থ উষ্ণভাবে, ঠিক আছে? এরপরে তোমরা চলে যাও পেজ 3 তে। পেজ 3 তে একটা টাস্ক আছে, দেখো B2 তে বলছে ম্যাচিং। এই কলাম A তে কিছু ওয়ার্ড দেওয়া হচ্ছে আর কলাম B তে কিছু ওয়ার্ড দেওয়া আছে। খুব মজার জিনিস, এটা আমাকে কি করতে হবে, মিলাতে হবে। সিমিলার ওয়ার্ড অর্থাৎ সমার্থক শব্দ। বাংলায় পড়েছে না সমার্থক শব্দ, যেমন বায়ু, বায়ু মানে কি, বাতাস। বায়ু তো অনেকগুলো নাম আছে, তাই না? বায়ু, বাতাস, পবন, এরকম অনেক কিছু আছে। তো ইংরেজিতেও যেগুলো আছে ওগুলাকে বলা হয় সিমিলার ওয়ার্ড। এরকম তোমার কলামে দিয়ে দিয়েছে দুই পাশে সিমিলার ওয়ার্ড, বলেছে এর সাথে মিলানোর জন্য কোনটার সাথে কোনটা যায়। তো এখানে ইন্টারেস্টিং আগেই বলছি, ইন্টারেস্টিং মানে কি, মজার, আনন্দদায়ক। ফ্রাইটেন্ড মানে ভয়। হ্যাপি সুখী, এক্সাইটেড উত্তেজনা, আর ওয়ার্ডলি আন্তরিকভাবে। ঠিক কলাম বি তেও তোমাকে সেই ওয়ার্ডগুলো সিমিলার ওয়ার্ড দেওয়া হয়েছে, একটু উল্টাপাল্টা করে। তাহলে কি হবে, লাভিংলি, অ্যামিউজিং। লাভিংলি মানে কি, ভালোবাসার সাথে, অ্যামিউজিং হচ্ছে মজার, অ্যাফ্রেড ভীত, গ্ল্যাড হচ্ছে খুশি, থ্রিলড উত্তেজনা। তাহলে আমরা এখন সমার্থক শব্দগুলো পেয়ে গেছি, কিন্তু আমি কিন্তু মিনিংস গুলো বলে গেছি। এখন কাজ হচ্ছে ম্যাচিং করাটা হচ্ছে তোমাদের টাস্ক। তাহলে আমি এখানে 3টা টাস্ক দিয়েছি হোমওয়ার্ক। একটা হচ্ছে মাইসেলফ, তোমার সম্পর্কে লিখে ফেলবে, কমপক্ষে 10টা সেন্টেন্স তো লিখতে হবে, এখন তো বড় হয়ে গেছে, আর একটু বেশি লিখবা, কারণ 5 থেকে 6 উঠে গেছে না, হাই স্কুলে পড়ো, একটু বড় হতে হবে। আর আরেকটা বলেছি মাই ফার্স্ট ডে এট স্কুল, তরুণের যে ফার্স্ট ডে এট স্কুল একটা প্যাসেজ এখানে দেওয়া হয়েছে, সেইটার হেল্প নিয়ে তুমি এখন বলবো অনেকে আমি স্কুলে আসি নাই না, একটু কল্পনা করবো। এখন আমরা ইমাজিন করবো, আমাদের হাতে অনেক সময় আছে, স্কুলে আসতে হয় না। ইমাজিন করে তোমার ফার্স্ট ডে এট স্কুলটা কিরকম হতে পারে, সেটা বেশি না 10-12টা সেন্টেন্সের মাধ্যমে একটা প্যারাগ্রাফ লিখে ফেলবে। এটা হচ্ছে কাজ। এই 1, 2, 3 নাম্বার কাজ হচ্ছে এই ম্যাচিংটা করা। এইটুকুই হচ্ছে হোমওয়ার্ক। তো আজকের জন্য আমি কাজটা এখানেই শেষ করছি। আবার রিকোয়েস্ট করছি অনলাইন ক্লাসগুলো অবশ্যই ফলো করতে হবে। আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে ওই যে স্বাস্থ্যবিধি শুনতে মুখস্থ হয়ে গেছে জানি, তারপরেও বলছি মাস্ক ইউজ করতে হবে। আমাদের যতই ভ্যাকসিন আসুক না কেন, ওটা আসলেই স্বাস্থ্যসম্মত। যে কোনো রোগ জীবাণু থেকে বাঁচার জন্য আমাদের মাস্ক ইউজ করা দরকার, স্যানিটাইজ করা দরকার, হাত ধোয়া দরকার। এগুলো করলে সবাই খুব ভালো থাকবে। আবার দেখা হবে।